সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমি আজকে তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে অবচয়ের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। এটা নিয়ে আমি মূলত তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমরা জানি অবচয় নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে সরলরৈখিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, দ্বিগুণ হ্রাসপ্রাপ্ত জের পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, যন্ত্র ঘণ্টাহার পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি আছে। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে। তো আমরা মূলত আলোচনা করব যে পদ্ধতিগুলো বেশি ব্যবহার হয়। এর মধ্যে সরলরৈখিক, ক্রমহ্রাসমান পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, এগুলো উল্লেখযোগ্য। তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে স্টুডেন্ট আছে অথবা এসব বিজ্ঞান বিভাগে অনার্স করতেছে, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আছে তোমাদের যাদের, তাদের সেকেন্ড চ্যাপ্টারে যে অবচয় বা ডেপ্রিসিয়েশন থেকে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে এই সরলরৈখিক পদ্ধতি অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। এখান থেকে কোশ্চেন হওয়ার রেটটা অনেক বেশি। তো আমরা সরলরৈখিক পদ্ধতিটা কি, আসলে কি কি সূত্র এখানে ব্যবহৃত হয়, এবং আমরা সর্বশেষ একটি গাণিতিক একটি প্রবলেমের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি যে সরলরৈখিক পদ্ধতিতে কীভাবে অবচয় নির্ণয় করা হয়। প্রথমে আসি সরলরৈখিক পদ্ধতি জিনিসটা কি। এখানে সরলরৈখিক পদ্ধতিটা হচ্ছে বা স্ট্রেট লাইন মেথড হচ্ছে অবচয় নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। প্রতি বছর সমান হারে অবচয় নির্ণয় করা হয়। এই মেথডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর অবচয়ের পরিমাণটা সমান হারে হয়। 10% হতে পারে, 20% হতে পারে, কিন্তু প্রতি বছর রেটটা থাকবে সমান। অথবা আমরা অন্যভাবে বলতে পারি প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান। অর্থাৎ যেভাবে আমরা নির্ণয় করি, আয়ুষ্কাল দিয়ে নির্ণয় করি অথবা রেট দিয়ে নির্ণয় করি, অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান হবে। ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কাল বিবেচনায় নেওয়া হয়। হ্যাঁ, সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কালটাকে আমাদের বিবেচনায় নিতে হবে। এখন ভগ্নাবশেষ মূল্য কি, আয়ুষ্কাল কি, এইসব বিষয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা কেউ না দেখে থাকো ভিডিওটি দেখে নেবে। আয়ুষ্কাল শেষ হওয়া পর্যন্ত সম্পত্তির কর্মক্ষমতা একই থাকে, এই ধরনের সম্পত্তির ক্ষেত্রে মূলত এই স্ট্রেট লাইন মেথডটা বেশি প্রয়োগযোগ্য। অর্থাৎ যে ধরনের সম্পদগুলোর ক্রয়ের পর থেকে ওইটা ওর আয়ুষ্কাল পর্যন্ত প্রায় কর্মক্ষমতা একই ধরনের থাকে, আমরা সে ধরনের সম্পত্তির ক্ষেত্রে মূলত স্ট্রেট লাইন মেথডটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন তার এখানে আমাদের মূল যে লাইনটাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান থাকবে যেই পদ্ধতি, সেটাকে আমরা বলি স্ট্রেট লাইন মেথড। পরীক্ষায় আসলে অ্যাকচুয়ালি তোমাদের যদি থিওরিটিক্যাল আসে সরলরৈখিক পদ্ধতি কি, এই ধরনের প্রশ্নগুলো হবে না, কিন্তু আমাদের এই বিষয়গুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য জানা দরকার, অথবা তোমরা যাদের এমসিকিউ আসে তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে কোন পদ্ধতির অবচয়ের পরিমাণ সমান। আচ্ছা, এখন স্ট্রেট লাইন মেথডে আমরা যখন ডেপ্রিসিয়েশন বা অবচয় ক্যালকুলেশন করতে যাব, আমাদের কি কি সূত্র ব্যবহার করতে হবে? মূলত আমাদের একটি সূত্রই লাগবে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস সালভেজ ভ্যালু বা এস্টিমেটেড লাইফ। অর্থাৎ বাংলায় যদি বলি যে এখানে অবচয় সমান বাৎসরিক অবচয় সমান কস্ট, অর্থাৎ একটি সম্পত্তির যে ক্রয় মূল্য থেকে শুরু করে ওইটা ব্যবহার করার আগ পর্যন্ত যত ধরনের খরচ থাকবে সমস্ত খরচই কিন্তু এই কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো তার থেকে আমরা স্যালভেজ ভ্যালু বাদ দেবো। স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বলা হয় অনেক সময়, এটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ একটা সম্পত্তি আয়ুষ্কাল শেষে বিক্রয় করলে যে মূল্যটা পাওয়া যায় সেটাকে আমরা বলি স্যালভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ কস্ট থেকে স্যালভেজ ভ্যালু মূল্য বাদ দিলে আমরা অবচয়যোগ্য মূল্য পাই, সেটা থেকে আমরা এস্টিমেটেড ইউজফুল লাইফ যদি ভাগ দিই তাহলে আমরা মূলত ডেপ্রিসিয়েশন পাবো। খুবই সহজ একটি ব্যাপার। আমাদের স্যালভেজ ভ্যালু, এস্টিমেটেড লাইফ এগুলো অঙ্কে দেওয়া থাকবে, কস্টও দেওয়া থাকবে, কিন্তু কস্টটা অনেক সময় সরাসরি কস্টের সাথে আরও আনুষঙ্গিক কিছু কস্ট অ্যাড করেও দেওয়া থাকতে পারে। তো আমাদের মনে রাখতে হবে যখন আমরা কোনো সম্পত্তির কস্ট নির্ণয় করব অবশ্যই অন্যান্য খরচগুলো অ্যাড করে ক্রয় মূল্যের সাথে আমাদের কস্টটা নির্ণয় করতে হবে। এগুলো একটা পদ্ধতি। আরেকটা ভাবে অবচয় নির্ণয় করা যায়, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু গুণ রেট অফ ডেপ্রিসিয়েশন। তো এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের এস্টিমেটেড ইউজফুল লাইফ দেওয়া থাকবে তখন কিন্তু আমার এই সূত্রটার দরকার নেই, আমরা মূলত এই সূত্রটাতে অঙ্ক করব। মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই একটি সূত্রই বেশি ব্যবহার হবে, আর এটা খুব রেয়ার।
সেখানেও আমাকে যদি আয়ুষ্কাল না দিয়ে আমাকে রেট দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু আগের মতোই জাস্ট এখানে ভাগ না দিয়ে এখানে আমরা গুণ দেবো রেট অফ ডেপ্রিসিয়েশন, অর্থাৎ সেটা 10% হতে পারে, 20% হতে পারে, 50% হতে থাকে, যে রেটটাই দেওয়া থাকে না কেন আমাদের সেই রেটে মূলত অবস্থায় নির্ণয় করতে হবে। রেট অফ ডেপ্রিসিয়েশন আবার আমাদের অনেক সময় নির্ণয় করতে বলতে হতে পারে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, 100 মাইনাস এস্টিমেটেড লাইফ দিয়ে ভাগ দিলেই মূলত আমরা রেটটা পেয়ে যাবো। অর্থাৎ কোনো সম্পত্তির আয়ুষ্কাল যদি 2 বছর হয় বা 5 বছর হয়, তাহলে 100কে 5 দিয়ে ভাগ দিলে আসে কত, 20 ইয়ার্স, অর্থাৎ তো সেক্ষেত্রে 20% হবে আমার রেট অফ ডেপ্রিসিয়েশন। যদি এস্টিমেটেড ইউজফুল লাইফ 10 ইয়ার্স হয়, তাহলে আমাকে 100 দিয়ে 10 দিয়ে ভাগ দিলে আমি ডেপ্রিসিয়েশন পাবো হচ্ছে, রেট পাবো হচ্ছে 10 বছরের। সিম্পল। অর্থাৎ তোমাদের যে কোনো অঙ্ক করার আগে তোমাকে পদ্ধতিটা সম্পর্কে জানতে হবে, সূত্রগুলো জানতে হবে এবং বুঝতে হবে, নট মেমোরাইজ করা যাবে না। এখান থেকে প্রত্যেকটা টার্ম তোমাকে বুঝতে হবে যে কোন কোন বিষয়গুলো আসলে কি। এটা যখন ভালোভাবে বুঝতে পারবে, তুমি নিজেই বুঝতে পারবে যে আসলে সূত্রটা কি হবে। তো তারপরে আমাদের গাণিতিক প্রবলেমে যাওয়া উচিত। আমরা দেখি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে দেখি কীভাবে অবশ্যই এটা ক্যালকুলেশন করে। আচ্ছা, এই যে হ্যাঁ, আমাদের অঙ্ক যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করার মূল যে ইয়েটা, প্রথমে যে মেথডে বা যে জিনিসটার তুমি ডেপ্রিসিয়েশন বা প্রবলেমটা সলিউশন করতে যাবে সেই জিনিস সম্পর্কে জানবে, তারপর তার যদি সূত্র থাকে সেটা সম্পর্কে প্রপার ধারণা নিতে হবে, নট মেমোরাইজিং। অবশ্যই তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে যে বিষয়টা, এই যে এখানে যে গাণিতিক প্রবলেমটা দেওয়া থাকবে এটাকে আমাকে ভালোভাবে বুঝতে হবে, তারপরে আমাকে সলিউশনে যেতে হবে। আমরা অনেকেই করি, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা আমরা দেখতে পাই যে একটা প্রবলেম ভালোভাবে না বুঝে আমরা সলিউশনে চলে যাই। মূল কথা হচ্ছে ডাক্তার যদি রোগীর রোগটা সঠিকভাবে নির্ণয় করতে না পারে, তাহলে কিন্তু সেটার চিকিৎসা দিলে সেটা সুস্থ হওয়ার সম্ভাবনা কম। সেটা এরকম, তুমি যদি প্রশ্নটা ভালোভাবে না বুঝতে পারো, সেটা যতই সলিউশন করো না কেন, আলটিমেটলি ফাইনাল পরীক্ষায় যখন কোশ্চেন আসবে তখন তুমি বুঝতে পারবে না। আচ্ছা, দেখি এখানে একটা আমরা সরলীকৃত পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন নির্ণয় করবো। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, বলা আছে যে পপুলার ডায়াগনস্টিক অ্যাকুয়ার্স এ মেশিনারি অ্যাট এ কস্ট অফ টাকা 15 লাখ। আচ্ছা, পপুলার ডায়াগনস্টিক একটি মেশিন অর্জন করেছে যার কস্টটা হচ্ছে 15 লক্ষ টাকা। এখানে অ্যাডিশনাল বা এক্সট্রা আরও কোনো খরচ নেই, থাকতে পারতো যে ট্রান্সপোর্টেশন কস্ট, ইনস্টলেশন কস্ট, এই খরচগুলো থাকতে পারতো, সেগুলো কিন্তু তখন আমরা এই কস্টের সাথে অ্যাড করে দিতাম। যেহেতু নাই, তার মানে কস্ট 15 লক্ষ টাকা। দ্য মেশিনারি ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ সালভেজ ভ্যালু অফ টাকা 1,50,000 অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স ইউজফুল লাইফ। অর্থাৎ এর 10 বছর কার্যকরী লাইফ শেষে এর যে ভ্যালুটা হবে সেটাকে আমরা বলি সালভেজ ভ্যালু, সেটা কত, 1,50,000। আর আমাকে এখানে ইউজফুল লাইফ কত, 10 ইয়ার্স। এখন বলছে কম্পিউট অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ফর দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইউজিং স্ট্রেট লাইন মেথড। তাহলে আমাকে এই লাইনটাই ফোকাস করতে হবে। প্রথমে আমাকে কী নির্ণয় করতে বলেছে, বলছে কম্পিউট অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ফর দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইউজিং স্ট্রেট লাইন মেথড। তাহলে আমাকে অ্যাট ফার্স্ট বুঝতে হবে যে স্ট্রেট লাইন মেথডে আমাদের ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করতে বলেছে। তাহলে স্ট্রেট লাইন মেথডে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয়ের সূত্র কি, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু এস্টিমেটেড ইউজফুল লাইফ। এই জিনিসটা প্রথমে আমাকে মাথায় নিয়ে আসতে হবে। তারপরে যে সেকেন্ড জিনিসটা মাথায় নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে আমার কস্ট কত, সেটাকে অঙ্কে দেওয়া আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পারলাম এখানে অঙ্কে কিন্তু কস্টটা দেওয়া আছে, এই যে 15 লক্ষ। তারপরে যদি এখানে বলা হয় যে সালভেজ ভ্যালু বা এস্টিমেটেড ইউজফুল লাইফ কত, এটা কি দেওয়া আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি দেওয়া আছে অঙ্কে, এই যে সালভেজ ভ্যালু 15 লক্ষ, এস্টিমেটেড ইউজফুল লাইফ 10 ইয়ার্স। হ্যাঁ, এইটা যদি হয় তাহলে এখন কিন্তু আমার অঙ্ক করাতে কোনো সমস্যা নেই। আমি কস্ট মাইনাস সালভেজ ভ্যালু এস্টিমেটেড ইউজফুল সব দিয়ে গাণিতিক ক্যালকুলেশন করলে যেটাই আসে সেটাই হবে ডেপ্রিসিয়েশন। তো একটা কথা এখানে মনে রাখতে হবে, যেহেতু এখানে একাধিক বছর বলেছে, তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি প্রথম বছরটা স্ট্রেট লাইন মেথডে অবশ্যইটা বা ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে পারি, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, যত ইয়ারে এসে না কোনো অবস্থায় কিন্তু একই হবে। কারণ আমরা কি জানি যে সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবশ্যয়ের পরিমাণ সমান, এটা আমাদের জানা আছে আগে থেকে। সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবশ্যয়ের পরিমাণ সমান, এটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা দেখি সলিউশনে আমাদের প্রথমে সূত্রটা লিখতে হবে। দেখি, এই যে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস সালভেজ ভ্যালু বাই ইফেক্টিভ লাইফ। ইফেক্টিভ লাইফটাকে আমরা বলতেছি ইউজফুল লাইফ। তো যাই হোক, তাহলে 15 লক্ষ থেকে মাইনাস 1 লক্ষ, অর্থাৎ এখানে কস্ট 15 লক্ষ, সালভেজ ভ্যালু 1,50,000 আর এক্সপেক্টেড লাইফ 10 ইয়ার্স। কোথা থেকে পেলাম আমরা, এখানে কিন্তু পেয়েছি। এই যে কস্ট 15 লক্ষ,
স্যালভেজ ভ্যালু 1,50,000 এবং ইউজফুল লাইফ 10 ইয়ার্স। যা যা আছে আমরা জাস্ট শুধু ইনপুট করবো এখানে, আর কিছু না। করলে সব কিছু বিয়োগ করে ভাগ করলে আমাদের পার ইয়ার ডেপ্রিসিয়েশন আছে 1,35,000। ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন আমার 1,35,000, সেকেন্ড ইয়ার 1,35,000। এখন আমাকে যদি বলতে আরও 4 বছর অবশ্যই নির্ণয় করতে বলো, একই, শুধুমাত্র মানে এই নির্ণয়টা একই, প্রসেসটা একই, আমাদের এখানে ইয়ারগুলো দিয়ে আমরা লিখে দিতাম। এই হচ্ছে বিষয়। অর্থাৎ যে কোনো মেথডে অঙ্ক করার পদ্ধতিটা হচ্ছে এরকম, মেথডটা জানতে হবে, সূত্রগুলো বুঝতে হবে, জানতে হবে, ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ভালোভাবে তোমাকে বুঝতে হবে, তারপরে সলিউশন যেতে হবে। স্টেপ 4টা। প্রথমটা যে পদ্ধতি বা যার মাধ্যমে অঙ্ক করতে সেই জিনিসটা কি সেটাকেও জানতে হবে। আমরা কি স্ট্রেট লাইন মেথড, তারপরে কি অবশ্যই নির্ণয়ের সূত্র, কি সূত্রটা আমাকে জানলাম, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই আয়ুষ্কাল। সেটা জানার পরে আমাদের প্রবলেমটা ভালো করে বুঝতে হবে, 3 নম্বর স্টেপ, এবং ফাইনাল 4 নম্বর স্টেপ হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমার মনে হয় তুমি যদি একটি অঙ্ক ভালোভাবে বুঝে করো, প্রথম অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে খুব ভালোভাবে বুঝে করতে হবে, তাহলে পরবর্তীগুলো তুমি নিজেই পারবে। আর প্রথমটা যদি বুঝে না করো, পরবর্তীতে 10টা অঙ্ক করে তোমার লাভ নেই। প্রয়োজনে একই অঙ্ক তুমি 10 বার করে ভালোভাবে ওইটাকে আয়ত্ত, কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে দেখবা তোমার যে অঙ্ক হয়তো 20টা করতে হবে তা না, তুমি যে 2টা অঙ্ক করেও পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবে। তো আজকে আপাতত এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।